মুসলিম উম্মার প্রায় 90% ফকি সাহাবি তাবেইন তাবে তাবেইন 4 ইমামের 3 ইমাম সহ ফোকাহারা বলছেন যে খারাজি হোক আর ওসরি হোক, মুসলমানের জমি ভাড়া হোক, লিজ হোক, খারাজি হোক, ওসরি হোক, অত কোনো কথা না, মুসলমানের জমি তার যাকাত দিতে হবে। যেমন আপনার মুসলমানের ব্যবসায় ভাড়া দোকান না সরকারের লিজ নেওয়া দোকান না ট্যাক্স দেওয়া দোকান, এটা কোনো বিষয় নাই, না মাল বেচে যে এগুলো ট্যাক্স দেয় এই কারণে ভ্যাট দেওয়া হয়েছে কি না দেওয়া হয়েছে এটার কোনো বিবেচনা নেই, মুসলমানের মাল আছে যাকাত দিতে হবে যদি মাল থাকে। ঠিক তেমনি যে খারাজি জমি, ওসরে জমি, ভাড়া জমি, লিজ জমি, জমি প্রকৃতি এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো জমিতে মুসলমান কি উৎপাদন করেছে। যেমন দোকানের প্রকৃতি ফ্যাক্টর নয়, দোকানে কি পণ্য মুসলমান রেখেছে, কত টাকার ব্যবসায়ী পণ্য রেখেছে তা যাকাত। এটা হলো 4 ইমামের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, মালিকের মত, এবং হানাফি মাযহাবেরও অনেক ফকি, যেমন ইবনুল হুমাম তার একটা বই আছে ফাতহুল কাদির, ইসের ব্যাখ্যা, আমাদের হেদায়ের ব্যাখ্যা, এটাতে উনি বেশ জোর দিয়েছেন এই মতটার ব্যাপারে, অনেক বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে প্রথম কথা হলো, এটা আমরা পারলে আরো একবার আলোচনা করব, উভয় পক্ষের দলিল মত যদি সম্ভব হয়, যে মুসলিম উম্মার অধিকাংশ ফকি বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফায়ে রাশিদ, তিনি বলতেন আল খারাজু মিন হাহুনা রুসু মিন হাহুনা, অর্থাৎ খারাজ তোমার জমি আছে খারাজ দেবে, কিন্তু ওসর এই যে জমির থেকে যেটা বেরোলো এটার ওষুধ তোমার দিতে হবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। মানে খারাজি জমির মূল হলো অমুসলমানের জমি, এখন মুসলমান জমি কিনে ফেলেছে অমুসলমানের থেকে, অথচ ওমর ইবনে আব্দুল্লাহ বলে ঠিক আছে, তুমি যেহেতু তার খারাজ জমি কিনেছো তোমার খারাজ দিতে হবে, কিন্তু তুমি মুসলমান, তোমার জমির ফসল হয়েছে তোমার যাকাত দিতে হবে, দুটোই লাগবে। হ্যাঁ দুটোই লাগবে, তোমার এর কোনো মাপ নেই। ওইটা হলো রাষ্ট্রের জনগণের পাওনা, আর এইটা হলো আল্লাহর পাওনা। কিভাবে হলো এটা? তাহলে আমরা বুঝলাম যে খারাজি এবং ওসরি জমির পার্থক্যটা ইসলামী ফিকহের একটা মৌলিক বিষয়। জমি দুই রকম, কিন্তু খারাজি জমির ওসর লাগবে না এটা মানে ইসলামের মৌলিক মানে সবার একমতের বিষয় নয়, বরং মুসলিম উম্মার অধিকাংশ ফকি বলছেন জমি খারাজি হোক আর ওসরি হোক যাকাত দিতে হবে। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং কুফার আরো দু একজন ফকি তাবেঈন তারা বলেছেন, যেমন ইব্রাহিম নাখী, তারা বলেছেন যে খারাজি জমির ওসর দিতে হবে না, কারণ একটা লোক খারাজ ডবল, অর্থাৎ 100 মণ হলে তার 20 মণ তাকে খারাজ দিয়ে দিতে আছে, আবারও 10 মণ যদি তাকে ওসর দিতে হয়, তো এই মুসলমান মানে অমুসলিমের দিতে হতো 20, মুসলমান দিতে 30, তো একটা লোট পড়ে গেল বেচারার, এই জন্য তারা এটাকে এই করেছে। তাদের পক্ষের বিপক্ষের দলিল আমরা যাব না, আমরা বরং আমরা ধরে নিলাম যে আমরা হানাফি মাযহাব ফিকহ অনুযায়ী খারাজি জমি চিহ্নিত করে আর তার আমরা ওষুধ দেব না। কি দেব? খারাজ দেব। খারাজি জমি চিহ্নিত করে তার ওষুধ দেব না, খারাজ দেব। এটার জন্য আমরা আগে মাযহাবের বিষয়টা বুঝি। খারাজি এবং ওসর জমির মূল বিষয় হলো যে মুসলমানরা যখন একটা দেশে আগমন করে, একটা দেশ দখল করে, যদি কোনো দেশের মানুষ নিজেরা মুসলমান হয়ে যায়, সেই দেশের সব জমি ওসরি। কারণ যে জমির মালিক ইসলাম গ্রহণ করেছে পরাজিত হওয়ার আগে, সেই জমি ওসরি, যাকাত দিতে হবে। আর যে জমির মালিক মুসলমানদের কাছে পরাজিত হয়েছে, যুদ্ধ করে পরাজিত হয়ে অমুসলমান থেকেছে এবং রাষ্ট্র তার জমিটা তার হাতে রেখেছে, এইটা হলো খারাজি। তাহলে মূল বিষয় হলো মুসলিম রাষ্ট্র হলো অমুসলমানের জমি খারাজি, মুসলমানের জমি ওসরি। মুসলমানকে যেহেতু যাকাত দিতে হচ্ছে, অমুসলমান তার তো যাকাত নেই, আবার রাষ্ট্রের তাহলে কি পেল? সে রাষ্ট্রের সকল নাগরিক সুবিধা ভোগ করবে, রাষ্ট্র কোষাগার থেকে ভাতা পাবে, শিক্ষা পাবে, কিন্তু রাষ্ট্রকে কি দিল? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যবস্থা করেন অমুসলমান দেবে খারাজ, মুসলমান দেবে ওসর। মুসলমান যেহেতু আরো বিভিন্ন দেয়, যাকাত দেয়, তার কোনো যাকাত নেই, এই জন্য খারাজের পরিমাণ বেশি ধরা হয়, ওসরের ডাবল। এখন তাহলে খারাজি ওসর জমির পার্থক্য কি? যে মুসলমানের জমি ওসরি মানে যাকাতি, আর অমুসলমানের জমি খারাজি। 2 নম্বর হলো, এখন মুসলিম রাষ্ট্র যখন দখল হলো, তখন যদি কোনো মানুষ মুসলমান রাষ্ট্র দখল, অর্থাৎ মুসলমানরা ওই দেশ দখল করার আগেই তার মুসলমান হয়ে গেছে, ওই ব্যক্তির জমি ওসরি না, কখনোই আর খারাজি হবে না।
মুসলিম বিজয়ের সময় যে জমিগুলো পতিত ছিল, কোনো মালিক ছিল না, মালিকানাবিহীন ছিল, বিল ছিল, খাল ছিল, সরকারি ছিল, খাস ছিল, ওগুলো সব ওসরি। জি শুধুমাত্র মুসলিম বিজয়ের সময় যে জমিটা অমুসলমানের হাতে ছিল, একজন অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তিনি ওই জমির মালিক ছিলেন। তিনি বলেন আমি মুসলমানও না, আমি অমুসলমান, এই দেশে বাস করব। রাষ্ট্র বলল জমিটা তোমার, তোমার জমি তোমার থাকলো, ওই জমিটা শুধু খারাজি। এখন আমরা খুব সহজে বুঝে ফেলতে পারছি জি যে বাংলাদেশের মূল নীতিতে বাংলাদেশের 12 থেকে 14 আনা জমি ওসরি। জি কোন বাংলাদেশ যখন মুসলমানরা আসেন তার আগেই বাংলাদেশে পীর আউলিয়াদের মাধ্যমে অগণিত মানুষ মুসলমান হয়ে গেছে, জি তাদের জমিগুলো ওসরি। বাংলাদেশ যখন মানুষ মুসলমানরা আসেন তখন মুসলমান রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ওই সময়ে অধিকাংশ বর্তমান যে জমিগুলো পতিত ছিল, জঙ্গল ছিল, আজ থেকে 50 বছর আগেও জঙ্গল ছিল, এখন এই হয়েছে, নদী ছিল, চর পড়েছে, এসব ওসরি, খারাজি প্রশ্নই প্রশ্ন ওঠে না। অমুসলমানের হাতে যে জমিগুলো ছিল ওগুলো যদি মুসলমানরা ছেড়ে দিয়ে চলে যান, পতিত হয়ে যায়, পরে কোনো মুসলমান ব্যবহার করে, ওটাও ওসরি হয়ে যাবে। এটা হলো ওসর এবং খারাজের মূলনীতি। অর্থাৎ যে জমি মুসলিম বিজয়ের সময় অমুসলমানদের হাতে ছিল, তারা চাষবাস করতো, রাষ্ট্র তাদের কাছে রেখে দেখে, এইটা শুধু খারাজি। বাকি মুসলমানদের জমি, পতিত জমি ওসর। এরপরে আছে পানি, দেশের নদীর পানি দিয়ে যে সেচ করা হবে এগুলো ওসরি হয়ে যাবে। আর না না, অমুসলমান নাগরিকরা যেটা খাল কেটেছেন স্পেশালি, ওই খালের পানি দিয়ে চাষ করলে সেটা শুধু খারাজি হবে। তা আমাদের দেশের মানুষ সাধারণ নদীর পানিতে চাষ করে, হ্যাঁ নদীর পানিতে চাষ করে। এই জন্য বাংলাদেশের 12 থেকে 14 বর্তমান বাংলাদেশের, যদি আমরা বাংলাদেশের মুসলিম বিজয়কে অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে শুরু করে মুসলিম বিজয়কে আমরা দারুল ইসলামের বেস ধরি, তাহলে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের 12 আনা জমি ওসরি, ওসর দেওয়া ফরজ। আর 4 আনা জমি খারাজি হতে পারে। অমুসলমানের জমি খারাজি যেটা হয় সেটা যদি মুসলমান কিনে নেয় তাহলে পারে সেটা খারাজ দিতে হবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা মূলনীতি হলো, খারাজ হলো জনগণের পাওনা, অর্থাৎ মুসলমানদের সম্পত্তি অমুসলমান নাগরিকদের কাছে রেখে দেওয়া হলো, তাহলে এই টাকাটা সরকারি কোষাগারে আসলে রাষ্ট্রের উন্নয়নে ব্যয় হবে। এটাকেও মাফ করার অধিকার রাখে না। তুমি মুসলমান হয়েছো অথবা তুমি অমুসলমানের সম্পত্তি কিনেছো, মুসলমান, খারাজটা তোমাকে দিতে হবে। ওসর তোমার অতিরিক্ত ইবাদত। তো এই জন্য আবার মুসলমানের জমি, ওসরি জমি, এটাকে খারাজি করার অধিকার কারণ নেই। কোনো জালেম যদি কোনো ওসরি জমিকে খারাজি করে, অর্থাৎ মুসলমানদের জমি পতিত পড়েছিল, মুসলিম রাষ্ট্রের জমি পতিত পড়েছিল, একজন মুসলমানকে দেওয়া হলো, খাজ দেওয়া হলো, ট্যাক্স দিয়ে দেওয়া হলো, এটাকে খারাজি বলে গণ্য করার অধিকার কোনো মুসলমানের নেই। কেউ যদি করে তার ওসর দেওয়া ফরজ থাকবে। যে আমরা বাংলাদেশের 12 আনা জমি থেকে 14 আনা জমি ওসরি, কারণ যে জমিগুলো মুসলিম বিষয়ের সময় মুসলমানদের হাতে ছিল সেগুলো ওসরি, পরবর্তীতে যেভাবে ট্রান্সফার হোক না কেন। যে জমিগুলো পতিত ছিল সেগুলো ওসরি, যে জমিগুলো মুসলমানরা ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, পতিত হয়ে গেছে, এগুলো ওসরি। যেগুলো নদী, খাল, চর পড়েছে, নতুন জন্মেছে মুসলমান সমাজে, এই মুসলমানরা ব্যবহার করছে, এগুলো ওসরি। আর যেগুলো মুসলমানদের হাতে ছিল, তাদের কাছে ছিল, তাদের মালিকানা এখনো আছে, অথবা তাদের কাছে মুসলমানরা কিনে নিয়েছেন, এইগুলো হলো শুধু খারাজ। দ্বিতীয় আরেকটা জিনিস আছে এখানে, যে বাংলাদেশ যখন ব্রিটিশ শাসনে চলে গেল, এটাকে যদি আমরা দারুল হারব ধরার পরে যখন পাকিস্তানে মুসলমানরা স্বাধীন হলেন এবং বাংলাদেশে যেভাবে আছেন, অল্প কিছু জমি মুসলমানদের হাতে যেগুলো আছে সেগুলো খারাজি হবে, তারা খারাজ দেবেন। এখন যেগুলো চিহ্নিত করা যাচ্ছে না, ওসরি না খারাজি চেনা যাচ্ছে না, এগুলোর ব্যাপারে ফোকাহাদের মত খুব ক্লিয়ার। এটা আমাদের স্বামীতে রয়েছে, আমাদের উলামায়ে কেরাম রেখেছেন যে জমি ওসরি বা খারাজি কিছুই নয় অথবা চেনা যাচ্ছে না, এর ওসর দেওয়া ফরজ। তাহলে আমাদের বাংলাদেশের অমুসলমানদের হাতে বিদ্যমান জমি ছাড়া সকল জমির ওসর দেওয়া ফরজ। এ ব্যাপারে ফেকার কেতাব থেকে এর বিপরীত আন্দাজে জোর করে গলাবাজি করে যদি কেউ কিছু বলেন সেটা ভিন্ন কথা। ফেকার কেতাবগুলো পড়লে এটা কেউ যদি এর বাইরে মনে করেন যে যেহেতু সরকারের খাজনা দিচ্ছি কাজে আমাদের খারাজ হয়ে গেল, তাহলে অবস্থাটা হবে যেহেতু আমরা সরকারের ট্যাক্স দিচ্ছি কাজে আমাদের জাকাত হয়ে গেল, আমাদের জাকাত দেওয়ার দরকার। এই পর্বে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আমাদের সামনে আলোচনা করছিলেন যে খাজনা ও খারাজের পার্থক্যগুলো কি। আমরা এখন স্যারের কাছে জানতে চাইব যে ওসর মাফের শর্তগুলো কি কি। জি,
আমরা আগে একবার বলেছি ওই সময় যে জুমা মাপের শর্ত বাংলাদেশে 16 আনায় পাওয়া যায়, কারণ জুমা মাপের শর্ত বৃহৎ শহর হবে না, আর আপনার রাষ্ট্রপ্রধানের অনুমতি না থাকলে জুমা হবেই না। কিন্তু ওসর মাপের একটা শর্ত পাওয়া যায়, বাকি একটা পাওয়া যায় না। জুমা মাপের তিনটে, একটা হলো বড় শহর হতে হবে, 2 নম্বর সেখানে একজন গভর্নর এবং একজন কাজী থাকতে হবে, যে কাজী বা এটা তৃতীয় শর্ত বলা যায়, তাকে ইসলামী আইন এক্সিকিউট করতে হবে। চতুর্থ হলো রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে। এই 4টেই বাংলাদেশে পাওয়া যায়। তো এতগুলো শর্ত না পাওয়া সত্ত্বেও আমরা জুমার ফরজিয়তের ব্যাপারে কেউ দ্বিমত করছি না। এখানে আরেকটা আছে, জুমা বাদ দিলে অরিজিনাল ফরজ থেকে যাচ্ছে, সেটা হলো জোহরের নামাজ। জোহর পড়া যায়, সুতরাং জুমা বাদ গেলেও গুনাহগার হওয়ার সম্ভাবনা নাই যদি ফরজ জোহরটা পড়তে পারে। আর এটা আমরা পরে আবার আলোচনা করব। ওসর বাদ দেওয়ার 3টে শর্ত হানাফি মাযহাবে। একটা হলো জমিটা খারাজি হতে হবে, এটা শর্তের ব্যাপারে ইখতিলাফ নেই, কিন্তু এটা বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশের 15 আনা জমি বা 14 আনা জমি ওসরি, শুধু আইনটা আছে ওসরি জমির, খারাজ জমির ওসর লাগবে না, কিন্তু এই আইন বাংলাদেশে পাওয়া যায় না। অল্প জমিতে পাওয়া যায়, অল্প কিছু জমি হয়তো খারাজি হবে। দ্বিতীয় আর একটা শর্ত আছে, তৃতীয় শর্ত আছে, যেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে ওসর মাফ হওয়ার জন্য, ওসর মানে যাকাত, বা ভূমিতে যে ফসল উৎপন্ন হয়, উৎপাদিত ফসলের বা ভূমি ব্যবহার করে মধু, লবণ, রেশম, যে কোনো ভূমির ব্যবহার করে যে উৎপাদন করা হয় ফল বা ফসল, এগুলোর যাকাত দেওয়া কোরআন এবং সুন্নাহ মোতাবেক ফরজ। এই ফরজ মুসলিম উম্মার 3 ইমাম সহ অধিকাংশ ফকির মতে কখনোই মাপ হবে না, সে জমি খারাজি হোক ওসরি হোক, কোনো ব্যাপার না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ফরজ যাকাতটা মাফ হবে 3টে শর্তে। 1 নম্বর, জমিটা খারাজি হবে। খারাজি কোন জমি আমরা সেগুলো আলোচনা করলাম, এবং এই খারাজি জমির ইয়াটা হলো ডাবল, বছরের ডাবল। জি। 2 নম্বর হলো এই খারাজি জমির খারাজটা শরিয়া মোতাবেক আদায় করতে হবে। আমাদের দেশে খারাজি জমি যদি আমরা ধরি তাহলে শতকরা অল্প 2-4-5% থাকতে পারে। এই শর্ত বাংলাদেশের 14 আনা জমিতে নেই, 2 আনা জমিতে আছে। দ্বিতীয় শর্ত, ওসর খারাজটা শরিয়া মোতাবেক দিতে হবে, এটা কোথাও নেই, এটা একেবারেই নেই। তৃতীয় শর্ত, যে রাষ্ট্র এই খারাজটা রাষ্ট্রীয় খাতে ব্যয় করবে, সরকার শরিয়া যেটা খারাজের খাত দিয়েছেন সেখানে ব্যয় করবে, এটাও এখানে নেই। তাহলে প্রথম শর্তটা মানে শতকরা হয়তো 5-10% জমিতে পাওয়া যাবে, দ্বিতীয় এবং তৃতীয় শর্ত পাওয়া যাচ্ছে না। কারণ শরিয়াতে আমরা যদি বাংলাদেশের ভূ ব্যবস্থা দেখি, মোগল সময়ে এখানে আরেকটা জরুরি বিষয় আছে, যদি কোনো জমির খারাজ একবার রাষ্ট্র ধার্য করে, এটা কম বা বেশি করার অধিকার সরকারের নেই। আমাদের দেশে সেই মোগল সাম্রাজ্য থেকে খারাজ হলো জমি, খারাজে মুকাসামা বলা হয়, যা উৎপন্ন হবে তার অর্ধেক। হ্যাঁ, তাহলে আমরা যদি চিহ্নিত করলাম যে এই জমিটা এই জেলার এই জমি খারাজি, তাহলে এখন আমাদের দ্বিতীয় শর্ত হলো যে এই খারাজটা আমাদের শরীয়ত মোতাবেক আদায় করতে হবে। এটা ন্যূনতম হলো ওসরের ডবল। এই খারাজটা ওসরের ডবল বা তার বেশি হতে পারে, মানে উৎপাদনের অর্ধেক বা 3/1 এরকম খারাজ আদায় করা হয়েছে। তৃতীয় হলো রাষ্ট্র এটা মানে শরিয়া মোতাবেক ব্যয় করবে। এই জন্য আমাদের আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি ইসলামের ভূমি ব্যবস্থা বইয়ে লিখেছেন, যদি কোনো সরকার, যখন খারাজ ব্রিটিশ সময় ছিল, এটা কোনো সরকার খারাজি জমির খারাজটা শরিয়া মতো আদায় করে কিন্তু শরিয়া মতো ব্যয় করে না, অমুসলমান সরকার অথবা ফাসেক জালেম সরকার, তখন মুমিনের দায়িত্ব হবে নিজের থেকে, সরকার জমিতে 100 মণ ধান হয়েছে, সরকার খারাজ নিয়ে চলে গেছে 20 মণ নিয়ে, যে তসরুফ করে ফেলেছে, ইসলাম মতো দেয়নি, অমুসলমানদের ভিতর ব্যয় করেছে, তখন মুমিনের দায়িত্ব হবে আবার 20 মণ যেন সে ইসলামী খাতে ওগুলো মাদ্রাসা, মসজিদ, মক্তব ইত্যাদিতে ব্যয় করে, তা না হলে খারাজ আদায় হবে না, সেক্ষেত্রে ওসর ফরজ থেকে যাবে। তাহলে খারাজি জমির ওসর লাগবে না, এটা আরো 2টো শর্ত আছে। 1 নম্বর হলো জমিটা খারাজি হতে হবে, 2 নম্বর জমির খারাজটা শরিয়া মোতাবেক আদায় করতে হবে, 3 নম্বর রাষ্ট্র ওটা ব্যয় করছে কিনা সে দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জুমা মাফ হওয়ার, যদি আমরা 5টা শর্ত বলি, 5টা শর্তে বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু ওসর মাফ হওয়ার একটা শর্ত কিছু জমিতে পাওয়া যায়,
আর বাকি দুটো শর্ত কোনো জমিতেই পাওয়া যায় না। তারপরও আমরা কেন জানি আল্লাহ মাফ করেন এই ওসরের মতো জাকাতের মতো ফরজ ইবাদতটাকে বাদ দিয়ে রেখেছি, অথচ ফেকা আমাদের বলছে যেতে হবে, ফেকাতে জাকাত দিতে হবে না, এটা কখনো বলেনি। জি, তো স্যার জাযাকাল্লাহু খাইরান, আপনি চমৎকারভাবে খারাজি ওসরি জমির পার্থক্য, বাংলাদেশের জমিগুলোর প্রকৃতি এবং হানাফি মাযহাব অনুযায়ী ওসরের বা খারাজ মাপের, ওসর মাপের শর্তগুলো কি কি এগুলো আপনি বলেছেন। আমরা অত্যন্ত অন্য যে কোনো কারণে হোক এই ফরজ ইবাদতটি আমাদের দেশে উপেক্ষিত রয়ে যাচ্ছে। এই উপেক্ষিত ফরজ ইবাদতটিকে জিন্দা করবার জন্য, বাস্তবায়িত করবার জন্য আপনি ব্যাপক পরিমাণের একটি গবেষণা করেছেন। এই উপলক্ষে বাংলাদেশে ওসর বা ফসলের জাকাত গুরুত্ব ও প্রয়োগ বিষয়ে আপনি একটি বইও লিখেছেন। আমরা যতটা পেরেছি আলোচনার মাধ্যমে আমাদের শ্রোতা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তাদেরকে আমরা পরামর্শ